অসভ্য, আর একবার কাছে এসে দেখুন, চুল টেনে ছিঁড়ে ফেলবো, বেহায়া লোক। কাছে গেলে আমার ভেতরে বসেছিল ওই উত্তাপ সহ্য করতে পারবে? আবার আবার খারাপ কথা, নির্লজ্জ। বেশি কথা বললেই সারা রুমে আমি তাণ্ডব চালাবো, সব ভেঙে ফেলবো, খারাপ লোক। প্রমুখ ভারী অবাক হওয়ার ভান করে সিরাতকে কিছু দুষ্টু কথা শোনাতে তার ফোন বেজে ওঠে। সিরাতের থেকে চোখ নামিয়ে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে ভাসলো আহাম্মক কবিরের নম্বর। মুহূর্তেই মেজাজ খেকিয়ে গেল প্রমুখের। ফোন রিসিভ করে ওপাশে কবিরকে কিছু বলতে না দিয়ে দিল জোরে এক ধমক। কালসাপ, সব সময় রং সময় ডিস্টার্ব করিস। বউয়ের সাথে ভালোবাসার ঝগড়ার সময় তোর কল দিতে হলো? অন্যের ভালো সহ্য হয় না দেখলে তোর ভাবি রেগে আমাকে জোর করে ঠোঁটে চুমু খেতে এসছে। অমনি অমনি তুই অহেতুক কল করে সব মুড নষ্ট করে দিলি। এই মধ্যে ফোন রাখ শালা। কবির চোখ অবরত ঝাপটে হাঁ করে একবার ফোনের দিকে তাকায়, আরেকবার সামনে। সে কি করলো? সামান্য কলই তো করেছে, তাও আবার তাদের ফুটপাতে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কটমট করে বলল, বেশ হয়েছে কল করেছি, আরও করব। দোষ করেও যখন দোষী হলাম, তবে এভাবে স্যারকে জ্বালিয়ে মজা পেতে অবিরত কল করেই যাব। তৎক্ষণাৎ পৈশাচিক হাসি হেসে আবারও কল করলো প্রমুখের নম্বরে। প্রমুখ কেটে দিচ্ছে বারবার। আজ কবিরও জেদ ধরেছে, যতই কল কাটুক ফোন করেই যাবে। এক পর্যায়ে প্রমুখ রেগে ফোন সুইচ অফ করে রাখলো। সিরাত এতক্ষণ কপাল কুঁচকে তাকিয়েছিল। প্রমুখ একের পর এক গালি দিচ্ছে কবিরকে। সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। সিরাত মুখ মুচড়ে চলে যায় বারান্দায়। মাথা কেমন ঝিমঝিম করছে। প্রমুখ সব কাজ গুছিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, রাতে এসে সব হিসাব নেব। না খেয়ে থাকবে না, যখন তখন আসতে পারবো না আমি। পাগলামি করলে ভালো হবে না। আমার লোক কিন্তু তোমার মায়ের সাথে এসে, সো নিজের যত্ন নাও। যা ইচ্ছা তাই করো, তবু অশান্তি করো না। আর শোনো, আমি আসবো শীঘ্রই। এই বলেই প্রমুখ দ্রুত পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। সারাদিন অন্ধকার রুমে শুয়ে থেকে সিরাত দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজের জীবনকে নরকের মতোই মনে হচ্ছে। প্রমুখ সত্যি আর আসেনি। সেও ব্যালকনিতে মেঝেতে বসে আছে চুপচাপ। ক্ষণে ক্ষণে একা একাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তার জীবন অন্যরকম হতেও পারত। এই বদ্ধ ঘরে আর ভালো লাগে না তার। তাইমা খানমের চেহারা ভাসছে চোখের সামনে। হঠাৎ মনে পড়ল তার মা তাকে কিছু বলতে চেয়েছিল। অমনি মস্তিষ্ক সচল হয় তার। তাইমা খানমকে সত্যি কেউ মেরে ফেলবে না তো? তখন কি হবে? তখনই এসব ভেবে সিরাত চিৎকার করে উঠে একাই বিড়বিড় করতে লাগলো, না, আমার মায়ের কিচ্ছু হবে না। ওখানে যে অনেক লোক আছে, মাকে পাহারা দিচ্ছে, কিছু হবে না, কিছু না। তবুও আনচান মন বড্ড কাঁদে। ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ। প্রায় অনেক সময় পর হঠাৎই বাসার কলিং বেল বেজে ওঠে। সিরাত হাঁটু থেকে মাথা তুলে মনোযোগ দিল সেদিকে। একটু পর ক্রমাগত কলিং বেল বেজে ওঠে। সিরাত চিল্লিয়ে বলল, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি জুলেখা নেই? সে শুনতে পাচ্ছে না? একটু থেমে আবারও ডাকলো জুলেখাকে। জুলেখা, শুনতে পাও না? জুলেখা। কয়েকবার ডেকেও কারো কোনো সাড়া শব্দ না পেয়ে মেজাজ গরম হলো সিরাতের। চট করে উঠে ডাইনিং রুমে এসেও কাউকে দেখল না সে। তখনও অবিরত বেল বেজেই যাচ্ছে। শেষে তিরিক্ষি মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলল। সারা মুখে লেপ্টে আছে এখনও চোখের পানি। সে হাতের সাহায্যে মুখ মুছে সামনে তাকিয়ে দেখলো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সিরাত নজর বুলিয়েও চিনতে পারল না। সিরাত কিভাবে তাকিয়ে থাকতে দেখে সামনের লোকটি যা ভাবার ভেবে ফেললো। তাছাড়া ওর মুখে কোনো উজ্জ্বলতা নেই। তাই লোকটি বলল। কথা শেষে মৃদু হেসে আবারও বলল, প্রমুখ এখন বাসায় কাজের লোক রাখে। কথা শেষে মৃদু হেসে আবারও বলল, মন দিয়ে কাজ করবে। জানতো প্রমুখ একদম অপরিষ্কার সহ্য করতে পারে না। হেসে বললেই আস্তে ধীরে বাসার ভিতরে প্রবেশ করলো। সিরাতের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। এই লোকটা তাকে অপমান করলো। কাজের লোক, তাকে দেখতে কাজের লোকের মতো লাগে। অমনি সে নিজের দিকে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে সেই লোকটির পিছন পিছন যায়। লোকটি তখন সোফায় বসা। সিরাত তার সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, আপনি এ বাসায় এসেছেন কেন? কাকে চাই আপনার? একটু থেমেই হাত উঠিয়ে শাসিয়ে শাসিয়ে আবারও বলল, আর কি বললেন? আমি কাজের লোক? আমাকে দেখে তাই মনে হয়। জানেন আমি এ বাসায় কে? লোকটি গালে হাত রেখে চমৎকার করে হেসে উত্তর দেয়, সব প্রশ্নের উত্তর দিব। আগে এক কাপ গরম গরম চা খাও, তারপর শুনবো তুমি এই বাসার কাজের লোক নাকি আপন লোক। সিরাত তৎক্ষণাৎ তেতে উঠে, আপনি আমাকে বারবার অপমান করছেন। কোনো চা আনতে পারবো না। এখানে কেন এসেছেন আগে শুনবো, তারপর। লোকটি ওর কথায় উচ্চস্বরে হেসে উঠল। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, প্রমুখ কোথায়? অবশ্যই বাসায়। তাকে শুধু বলো তার একমাত্র অভাগা মামা এসেছে, তার জন্য অপেক্ষা করছে। এরপরেই বুঝবে আমি কে। সিরাত কিঞ্চিত সময়ে জহুরি চোখে পরখ করে দেখলো এই লোকের মামাও আছে। কই,
এই বাসায় আসার পর জুলেখা ছাড়া কাউকে দেখেনি, কিন্তু এখন প্রমুখের মামা জানতে পেরে লজ্জায় মাথা কাটা গেল সিরাতের। ছি, না জেনে কি বাজে ব্যবহার করে ফেললো। চট করে জিহবা কেটে দৌড়ে যায় রান্নাঘরে, নিজের উপর গালি দিয়ে চা নিয়ে আসলো, মামার সামনে দিয়ে বলল, মাফ করবেন, না বুঝে খারাপ আচরণ করে ফেলেছি। প্রমুখের মামা রফিক চৌধুরী মুচকি এসে সিরাতকে কাছে ডাকে। সিরাতও আলতো হেসে কিচেনে গিয়ে ফল ফ্রুট নিয়ে এলো। সিরাত জানায় প্রমুখ বাসায় নেই, তার আসতে দেরি হবে। রাকিব চৌধুরী সম্মতি দিয়ে সিরাতের সাথে আড্ডায় মেতে উঠলেন। অল্প কথার উত্তর দিলেও সারা সময় চুপচাপ ভদ্রলোকটির কথাই শুনেছে সে। শুধু মিথ্যে বলেছে প্রমুখের বউ নয় সে। ইনিয়ে বিনিয়ে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাকিব চৌধুরীও একসময় প্রমুখের রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। শেষে অসহায় সিরাত করুণ চোখে তাকিয়ে সোফাতেই শুয়ে থাকলো। বাবা, ওই প্রমুখ চৌধুরীকে আমি খুন করব। সাফওয়ান দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে কথাটা বলে। তার বাবা মা সামনে সোফায় বসে ছেলের কার্যকলাপ দেখছে। ছেলেটি যে জিনিস নিয়ে জেদ করবে সেটা অর্জন না করে এক পাও সেখান থেকে নড়বে না। সাফওয়ানের বাবা আজকাল এমনিতেই হাজারো চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়, এখন আবার ছেলের এই কাণ্ডে তিনি অসহ্য। সামনের দিনগুলোতে তার অনেক কাজ পড়ে আছে, ভেবেছিল সব সাফওয়ানকে দিয়ে করাবে, কিন্তু হঠাৎ এই উটকো ঝামেলায় তিনি বিরক্ত। তবুও যেভাবে রেখে আছে, এখন না সামলালে তার সব প্ল্যান উল্টোপাল্টা হয়ে যাবে। সাফওয়ানকে যা তা বুঝিয়ে নিজের হাতে রাখতে হবে। সব ভেবেচিন্তে তিনি ছেলের পিঠে হালকা চাপড়ে বলল, রাহুল ভাইজান, অবশ্যই প্রমুখের ব্যবস্থা আমি করব, তবে আমার কথা মতো সব কাজ করতে হবে তোমার। আর হ্যাঁ, প্রমুখ রাস্তা থেকে সরে গেলেই ওই মেয়ে চিরদিনের জন্য তোমার। সিম্পল ব্যাপার, মাথা খাটিয়ে চিন্তা করো আব্বুজান, বাবার মতো হলেই সব ছিনিয়ে নিতে পারবে। সাফওয়ান রাগে ঘন ঘন শ্বাস নিয়ে বাবার সব কথা শুনল। ছেলেকে শান্ত হতে দেখে তার বাবা অধর বাঁকিয়ে হেসে বলল, বাসায় চাকা ঘোরের মতো বসে না থেকে আমার সাথে কাজে বসো, অনেক কাজ বাকি। বুদ্ধি দিয়ে প্রমুখকে হারাও। আমি চাই আবার ছেলে ঠিক আমার মতো হোক, সবাই বুঝুক তার শরীরে আমার রক্ত। এটা সত্যি সাফওয়ান জানে তার বাবা চাইলে অবশ্যই সব পারবে। বাবা পারে না এমন কোনো কাজই নেই পৃথিবীতে। আর ওই 2 দিনের প্রমুখ কতদিন সিরাতকে আটকে রাখবে। মুহূর্তে সিরাতের কথা মনে হতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তার। রাগে চিৎকার দিয়ে সামনের দেয়ালে জোরে ঘুষি মারে। এভাবে হঠাৎ আঘাতে রাহেলা সহ সাফওয়ানের বাবাও বাকরুদ্ধ। সাফওয়ান একটু থেমে আবারও একের পর এক ঘুষি দিতেই থাকলো। ব্যথায় আঘাতে ডান হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। সাদা দেয়ালে তৎক্ষণাৎ হয়ে গেল লাল। দিশেহারা রাহেলা সাফওয়ান বলে চিৎকার দিয়ে দৌড়ে যায় তার কাছে। পেছন থেকে জাপটে ধরে আটকানোর বৃথা চেষ্টা করলো। একজন তরতাজা যুবকের শক্তির কাছে মধ্যবয়স্ক মহিলার শক্তি কিছুই না। সাফওয়ান ধস্তাধস্তি করে তখন তিরিক্ষি মেজাজে বলল, দূরে যাও তোমরা, আমাকে একা থাকতে দাও। রাহেলার 2 চোখে অশ্রু টলমল করছে। ছেলেকে একা সামলাতে না পেরে তার স্বামীকে ধমকের সুরে বলল, দাঁড়িয়ে কি তামাশা দেখছো? আর কত আমার ছেলেকে খারাপ বানাবে তুমি, যে কিনা আজ নিজের দেহকেও আঘাত করতে দ্বিধা করে না। একটু থামলো রাহেলা, অতঃপর ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কুলাঙ্গার, আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়বো না। এসব আয়েশি অট্টালিকা ধ্বংস করে ফেলবো। আমার মুখ আর বন্ধ রাখতে পারবি না, পাষাণ। রাহেলার কথা শুনে মাথা গরম হয়ে যায় সাফওয়ানের বাবার। তৎক্ষণাৎ তেড়ে এসে শক্ত করে চুলের মুঠি ধরল। এরপর কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে যায় তিনি। রাহেলা ব্যথায় চোখ বন্ধ করে। সাফওয়ান বাবার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। যতই হোক তার মা। সে দাঁত শক্ত করে বলল, আমার সামনে মাকে মারছো? এত বড় সাহস! আর একবার গায়ে হাত দিয়ে দেখাও কি কি করি আমি। ছেলেকে রেগে যেতে দেখে তিনি হালকা দমে যায়। তবে ছেলের অগোচরে স্ত্রীকে চোখ রাঙিয়ে শাসিয়ে দেয় তিনি। তারপর মুচকি এসে সাফওয়ানকে শক্ত করে ধরে তার বাবা বিছানায় বসালো। রাহেলা একরাশ ঘৃণা নিয়ে দৌড়ে গেল প্রয়োজনীয় মেডিসিন ও তুলো আনতে। তখনও সাফওয়ান ফোঁসফোঁস করছে রাগে। রাহেলার ভেতরে চলা হাহাকার নিয়ে ছেলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের দিন দিন সাধারণ একটা মেয়ের জন্য এমন অধঃপতন রাহেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো কোনো মাই পারে না। তিনি পাশ ফিরে টলমল চোখে স্বামী নামক মানুষটার দিকে তাকালো। এই লোকটা সারা জীবন তাকে অত্যাচার করে গেল, এখন একমাত্র কলিজার টুকরো ছেলেকেও ছাড়লো না। নিজের মতো করে আস্তে আস্তে কুমানুষ করে ফেলছে। অন্যায়ের কিনারায় চোখ থেকে পড়ে যাওয়া অশ্রু মুছে দীর্ঘশ্বাস ফেলল সে। ততক্ষণে ভদ্রলোক বাসার বাইরের দিকে রওনা হচ্ছে। রাহেলা সাফওয়ানের জন্য ভাত নিয়ে এসে এক লোকমা মুখে দিয়ে বলল, বাবা, এই পৃথিবীতে কারোর শক্তি বেশি দিন থাকে না। আমরা যা চাই সেটা যদি না পাই, তাহলে বুঝে নিতে হবে ওই জিনিসটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ তাআলা নিজেই ঠিক করে রেখেছে কি কি আমাদের জন্য মঙ্গল। এই যে তুই সিরাতকে পেলি না, এর পেছনেও কোনো না কোনো কারণ আছে। হয়তো আল্লাহ তার থেকেও অনেক ভালো কিছু রেখেছেন তোর জন্য।
একটু নরম হা, মায়ের কথা শুন। প্রমুখের মতো অসহায় এতিম ও দুনিয়ায় আর কয়টা আছে? দেখ, কিন্তু দেখ, তোর সব আছে, অথচ ওই ছেলেটার কেউ নেই। একটু বাবা মায়ের ভালোবাসার কাঙাল সে। মায়ের মুখে নিজের প্রতিদ্বন্দ্বীর নাম শুনে এত সুন্দর সুন্দর কথা সহ্য হলো না সাফওয়ানের। কপালে ভাঁজ ফেলে চট করে সামনে থাকা ভাতের প্লেটটা জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গমগমে আওয়াজে বলল, আমার ভালো চাই না মা, অন্যের ছেলে সাফাই গাইতে আসবে না আমার সামনে। আমি সিরাতকেই চাই, ব্যাস। শুনেছো তুমি? আমার সিরাতকেই লাগবে। প্রমুখ আর রাকিব চৌধুরী পাশাপাশি বসে কফি পান করছে। ঘড়ির কাঁটা এখন 8টা ছুঁই ছুঁই। শহরে রাত 8টা কিছুই না। প্রায় ঘন্টাখানেক আগে প্রমুখ এসেছে সব কাজ কমপ্লিট করে। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন ফ্ল্যাটের কাজ কাল থেকেই শুরু হবে। সেটা থাকবে প্রমুখের মা প্রহেলি আক্তারের নামে। ফুটপাতে জায়গা নিয়ে আজ প্রচুর ঝামেলা গিয়েছে। সেখানে তারা নিজেদের জায়গা কোনো মতেই ছাড়তে রাজি না। শেষে উপায় না পেয়ে গুলি চালায় প্রমুখের ছেলেপেলেরা। 5-6 জনের পায়ে গুলি লেগে আহত হয়েছে তারা। জানা গেছে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে মিডিয়ার লোক নিজেদের মতো সাজিয়ে একটার পর একটা নিউজ বের করছে। এতে প্রমুখের কোনো হেলদোল নেই। ফুটপাতের লোকগুলো ভয়ে তখন থেকে আর কেউ প্রমুখের মুখের উপর কথা বলতে পারেনি। প্রমুখ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। কয়েকদিন পর সেখানের কাজও শুরু হবে। সবকিছু ঠিকঠাক করে তার বাসায় আসতেই 7টা বাজে। এসেই যখন নিজের রুমে রাকিব চৌধুরীকে শুয়ে অবস্থায় দেখলো, তৎক্ষণাৎ ভূত দেখার মতোই চমকে গিয়েছিল। খুশিতে শক্ত করে তখনই জড়িয়ে ধরল প্রমুখ। রাকিব চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও একটু পর সামলে নেয়। উচ্চস্বরে হেসে প্রমুখের পিঠে চাপড় মারে। প্রমুখ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল, মামা, কখন আসছো তুমি? আমাকে জানাবে না? জানো কত খুশি হয়েছি আমি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। দাও দেখি একটা সিমটি কাটো। রাকিব চৌধুরী মুচকি হেসে উত্তর দেয়, আগে ফ্রেশ হয়ে ছাদে চল, তারপর তোর সব কথার উত্তর দিব আমি। প্রমুখ আবারও জড়িয়ে ধরে ওয়াশরুমে চলে যায়। আর দরজার বাইরে থেকে এতক্ষণ ঘটে যাওয়া সকল ঘটনায় সিরাতের চোখে ধরা দেয়। কপাল কুঁচকে মাথায় ঘুরে একটা কথাই, অসভ্য একটি এমন বাচ্চামো করতে পারে? অসভ্য লোকটি এমন বাচ্চামো করতে পারে? এত বড় ছেলে হয়ে মামাকে পেয়ে এমন খুশিও হলো? নির্দয় প্রমুখ আর একটু আগের প্রমুখের আকাশ পাতাল তফাৎ। তাকে আজ বড্ড অন্যরকম অচেনা লাগছে। সিরাত এসব ভেবে ড্রয়িং রুমে চলে যায়। প্রমুখ শাওয়ার নিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে কিচেনে গেল। গরম গরম 2 কাপ কফি বানিয়ে ডাকলো মামাকে। আজ তার মন মামাতেই সীমাবদ্ধ। আর কোনো দিকে খেয়াল নেই, নজরও নেই নতুন বিয়ে করা বউয়ের দিকে। সোফার কোণে বসে সিরাত না চাইতে আজ সবটাই পর্যবেক্ষণ করলো প্রমুখের কার্যক্রম। প্রমুখ মামাকে ডেকে নিয়ে গেল ছাদে। আজ প্রায় 1.5 বছর পর রাকিব চৌধুরী তার বাসায়। খুশিতে সবকিছু উল্টাপাল্টা লাগছে। কফি খেতে খেতে প্রমুখ নানান গল্প করছে। মুখ থেকে হাসি সরছে না। দেখে মনে হবে কতদিন মন ভরে কথা বলেনি, প্রাণ ভরে শ্বাস নেয়নি। এ যেন চঞ্চল প্রমুখ হয়ে উঠেছে নিমিষেই। আর রাকিব চৌধুরী মন দিয়ে তার প্রতিটা কথা শুনছে। এই 1.5 বছরে যা যা ঘটেছে সব হড়হড় করে বলছে। প্রতিবার ঠিক এমনই করে প্রমুখ। মামাকে পেয়ে মনের সকল কথাই উগড়ে দেয়। সেখানে মাসে কয়টা শার্ট কিনেছি এটাও বাদ যায় না। এক পর্যায়ে রাকিব চৌধুরী প্রশ্ন করলো প্রমুখকে, এখনো ফ্ল্যাটে মেয়ে আসে? আর কতদিন এইভাবে চলবে? এবার অন্তত বিয়ে করো বাবা, তোমার এরকম জীবন আর দেখতে পারি না। আমার মরার আগে কি তোমার সংসার দেখবার ভাগ্য হবে না? বোন দুলাভাইকে তো হারিয়েছি, এবার চাই তোমার ঘর আলো করে পুনরায় তারা আসুক। বিয়ে করো বাবা। প্রমুখ ভারী মজা পেল। তার মানে সিরাতের সাথে দেখা হয়নি মামার। মুখটা হালকা লাজুক ভঙ্গি করে বলল, ওইসব মেয়েবাজি বাদ দিয়েছি মামা। তাছাড়া তুমি জানো না, ওই দিন আগেই না বিয়ে করলাম। একদম পরীর মতো ঝকঝকে বউ আমায়। যদিও মায়ের চিন্তা এখন রানু মণ্ডলের মতো হচ্ছে, তবে দিন দিন তবে ব্যাপার না, ঠিক মতো খাওয়া দাওয়া করলেই আগের মতো হয়ে যাবে। কিন্তু তোমার সাথে দেখা হয়নি। সে তো বাসাতেই থাকে, আমার রুমে। রাকিব চৌধুরী চোখ চিকচিক করলো তার কথা শুনে। প্রমুখ বিয়ে করেছে, তার চাঁদ এতদিনে কথা শুনেছে। এবার বউয়ের আঁচলের তলায় পড়ে সব বাজে স্বভাব ঠিক হয়ে যাবে। মানুষকে ভালোবাসতেও পারবে। মনে মনে খুশি হলো ভীষণ। কিন্তু সে হালকা চিন্তায় পড়লো, বিয়ে করলে বউ দেখালো না কেন? বাসায় শুধু একটা মেয়েকেই চোখে পড়েছে তার। তবে কি সেই মেয়ে? অতঃপর প্রমুখের বলা রানু মণ্ডল শুনে চট করে বুঝে গেল সেই মেয়েটি প্রমুখের বউ। এর জন্যই বুঝি কাজের মেয়ে বলা খেপে গিয়েছিল। মুহূর্তে হাহা করে হেসে ওঠে। খুব দেখা হয়েছে, সেই তো দরজা খুলে দিল, চা করে খাওয়ালো, এমনকি তার সাথেই পুরোটা সময় আড্ডা দিলাম। তবে প্রমুখ
একটা কেলেঙ্কারি ঘটে গেছে। কি ঘটেছে মামা? আজ বোধ হয় তোমার কপালে দুঃখ আছে। বৌমাকে আমি ভুলে কাজের লোক বলে ফেলেছি। তৎক্ষণাৎ কি তার রাগ তেলে বেগুনে চলে উঠল। ব্যাপার না, যাওয়ার সময় বৌমাকে আদর স্নেহ করে যাব। কথা শেষে রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তার এসব কাণ্ডে প্রমুখ থতমত খেয়ে হালকা কেসে ওঠে। মনে মনে সিরাতের জন্য তার বড্ড হাসি পেল। রাকিব চৌধুরী প্রমুখের বাহু ধরে উচ্চস্বরে হেসে ওঠে। প্রমুখও কম না, সেও ফিক করে হাসলো। এরপর রাকিব চৌধুরী গলা খাকারি দিয়ে জরুরি কথা বলল। এখানে আসার কারণ এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছো প্রমুখ। প্রমুখ এবার সিরিয়াস হয়ে জবাব দেয়। হ্যাঁ, অল্প হলে বুঝি মামা। আজ তোমায় সব কাহিনী এক এক করে বলবো মামা। সেদিন খুব রাত করে বাড়ি ফিরছিলাম ঢাকা থেকে। সাথে ছিল আমার সেনের ছোট ভাই শাহরিয়ার। ছেলেটাকে তুমি চেনো, প্রতিদিন বাসায় আসতো আমার। ওই দিন গাড়িতে থাকা অবস্থায় শাহরিয়ার হঠাৎ পানি কেনার কথা বলে রাস্তায় গাড়ি থামায়। প্রায় 20 মিনিট পর কোথা থেকে দৌড়ে এসে গাড়িতে বসলো। অনবরত হাঁপাচ্ছিল। আমি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম। তখন প্রশ্ন করার কোনো মুড ছিল না আমার। তবুও জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে। ওর চোখে ছিল ভয়, গলা জড়িয়ে আসছিল। খুব কষ্টে বলল বাসায় গিয়ে বলবো স্যার। এরপরে হাতের বোতল থেকে একদম ঢকঢক করে সব পানি খেয়ে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। বাসায় এসে শাড়িয়ার আতঙ্কে সুরে বলল, মাওনা থানার ওসি হামিদুর রহমান একটু আগে বটুর সাথে কথা বলেছে। তাদের আলাপ থেকে বোঝা যায় আপনার মা বাবাকে প্ল্যান করে খুন করেছে। সেখানে তারাও ছিল। তার মানে আপনার মামা যা অনুমান করেছে তা সব সত্যি। তাদের দুজনের কথা 10টার মধ্যে 8টাই ছিল। শাহজাদ যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না। প্রমুখ যদি ভুলেও বোঝে সম্পত্তি লোভে আর তার বাবা শাহজাদের বোনকে বিয়ে করেনি, এর জন্য মেরে ফেলা হয়েছে, তবে আমাদের রেহাই নেই। এত বছরের ঘটনা সব সামনে চলে আসবে। এরকম কিছু কথা বুদ্ধি করে সব রেকর্ড করে নিয়ে আসে শাহরিয়ার। কিন্তু সমস্যা হয় ওই রাতে শাহরিয়ারকে কেউ একজন দেখে ফেলে। তখন আমার উচিত ছিল ওর সেফটি দেওয়ার, আর এটাই বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি রেকর্ড শুনে ভুট্টু আর ওসিকে খুঁজি। আমার ছেলেপেলেরা ওসিকে পেয়েও যায়। আর তখনই বড় অপরাধী খুবই কৌশলে শাহরিয়ারকে খুন আর ওর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। ওসিকে অনেক জিজ্ঞাসা করেছি, মুখ খোলেনি। শেষে সব সত্যি না বললেও অল্প সত্যি বলেছে। ভুট্টু কোথায় থাকে, খুনে নাকি আমার আপনজন। একদমে কথা শেষেই বড় করে নিঃশ্বাস নিল প্রমুখ। এরপর পকেট থেকে ফোন বের করে সেই রেকর্ড শোনালো রাকিব চৌধুরীকে। সব মন দিয়ে শুনলো রাকিব। এরপর আবারও প্রমুখ বলল, ওসি ভেবেছিল ওর সব কথা আমি বিশ্বাস করব, কিন্তু রেকর্ড শুনে বুঝেছিলাম মরে গেলেও খুনির নাম বলবে না। অথচ ওই খুনি আমাকে চিঠি পাঠিয়েছিল ওদিকে ছেড়ে তোর উদ্দেশ্যে। এখনো সেটা আছে আমার কাছে। তারপর কুমিল্লা গিয়ে ভুট্টুকে তন্ন তন্ন করে খুঁজলাম। যখন 2 দিন পর পেয়েও গেলাম তখন আমি হতাশ। দেখি সেপা সিঁড়ির দড়িতে ঝুলছে। পুলিশকে তদন্ত করতে দিয়েও শূন্য ফলাফল পেলাম। এখন কি করব মামা? রাকিব চৌধুরী পুরো ঘটনা শুনে বলল। চিঠি এনেছো? প্রমুখ সেই কাগজটি তার দিকে বাড়িয়ে দেয়। রাকিব খুবই তীক্ষ্ণ চোখে চিঠিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর ফোন বের করে একটা ছবি তুলে বলল, তুমি বলেছো খুনি আপনজন, তার বোনকে বিয়ে করেনি বলে আর সম্পত্তির লোভে এসব করেছে। এখন কথা হচ্ছে, আমার জানা মতে দুলা ভাই দীর্ঘ 4 বছর প্রেম করে আমার বোনকে বিয়ে করেছিল। খুবই ধুমধামে বিয়ে হয় দুজনের। বোনের চোখে ছিল পূর্ণতার জল। তবে সেই তৃতীয় ব্যক্তিকে? আচ্ছা মামা, একটু মনে করে দেখে তো, এক পক্ষে কেউ কি ভালোবেসেছে আমার বাবাকে? অথচ বাবা না চাইলে সেই মহিলা জোর করেই মায়ের জায়গা দখল করতে চেয়েছিল, তবুও পারেনি বিধায় আমি হওয়ার পর রাগের বসে দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এমন কি হতে পারে না? পারে। রাকিব চৌধুরী 2 হাত গুজে থুতনিতে রাখলো। দীর্ঘ সময় চিন্তা করে বলল, এখন এসব বাদ দাও। বিয়ে করেছো, নিজের কাজ করছো, এগুলো নিয়ে রিল্যাক্স মোডে থাকো। মাটি যখন খুঁড়তে শুরু করছো, একদিন ঠিক কেঁচু বের হবে। আমিও চেষ্টা কম করিনি। ওই হামিদুর রহমান সবসময় কেস ক্লোজ করে দিত। শোনো প্রমুখ, সবসময় এই হতভাগা মামা তোমার পাশে আছে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেললো। মাথা নাড়িয়ে শাহজানি হঠাৎ জিজ্ঞাসা করলো, আজ রাতটুকু থেকে যাও। না প্রমুখ, তোমার মামি জানে না আমি এখানে এসেছি। তাছাড়া তোমার বোন রাইমা খুব রাগ করবে। রাকিব চৌধুরী কথা বলেই উঠে দাঁড়ায়। প্রমুখের চুলে হাত বুলিয়ে আরো অনেকটা সময় তাকে বুঝালো, হতাশ হলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। সব নানান কথা বলেই দুজনে নিচে আসে। সিঁড়ির সামনেই সিরাতকে দেখতে পায় রাকিব চৌধুরী। তৎক্ষণাৎ গাল ভরে হেসে এগিয়ে যায় সিরাতের নিকট। আদরে সুরে বলল, আম্মু, আপনি কি রেগে আছেন? আপনি আমার ছেলের বউ, এই কথা বলেননি কেন? এত কথা হলো আর যেটা আসল কথা সেটাই লুকিয়ে গেলেন। খুব খারাপ। আপনার মামা শ্বশুর ব্যাপক দুঃখ পেয়েছে। সিরাত রাকিব চৌধুরীর নরম স্বরের কথায় হালকা লজ্জিত হয়। চোরের মতো নুইয়ে রাখলো মাথা। প্রমুখ একবার সিরাতের দিকে তাকিয়ে চলে যায় রুমে। হঠাৎই
সিরাতের মুখের ভাষা কোথায় যেন পালিয়ে গেছে। রাকিব চৌধুরী বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই শব্দ করে হেসে উঠে বলল, রিল্যাক্স আম্মু, আমি কিছু মনে করিনি। এর পরের বার আসলে শ্বশুরের মতোই আদর যত্ন করা চাই। ওকে, আজ আসি। শেষেই চলে গেলেন তিনি। এদিকে গলা শুকিয়ে কাঠ সিরাতে, সে ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। ইস, কি অপমানটাই না হলো আজ। রাতের খাবারের জুলেখা রেডি করে ডাকলো সবাইকে। আসার পর থেকে আজ প্রমুখ একটা কথাও বলেনি সিরাতের সাথে, খাওয়ার জন্য আসলো না। এতে সিরাতেরও কোনো ভাবাভাবি নেই, শুধু সন্ধ্যায় মামা ভাগ্নের কাণ্ডে অল্প অবাক হয়েছিল। সিরাত জুলেখার সাথে খেয়ে রুমে এসে ভাবলো মাথার চুলগুলো আঁচড়ানো যাক, কতদিন নিজেকে আয়নায় দেখা হয় না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। সে চিরুনি খুঁজে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়ালো। বিনুনি করে যখনই ওড়না ঠিকঠাক করলো, তখনই তার চোখে পড়ল গলার স্বর্ণের সেই লকেট। অমনি কপাল কুঁচকে যায় তার। কয়েকদিন আগেই হঠাৎ এই লকেট হারিয়ে যাওয়ায় খুব খুঁজেছিল সে। সারা রুম তন্ন তন্ন করে যখন পেল না, তখনই ভেবেই নিয়েছিল হয়তো হারিয়ে গেছে। তবে আজ কিভাবে গলায় আসলো? সে চট করে হাত দিল গলায়। এদিক ওদিক ঘুরিয়ে লকেট খুলে মুখের সামনে এনে খুলে দেখলো তার আর মায়ের ছবি। ছবিতে আঙ্গুল বুলিয়ে আদর করে গাঢ় চুম্বন করলো। তৎক্ষণাৎ বুকের মাঝে চলা কষ্টে নাক টেনে কাঁদতে শুরু করে। লকেট বুকে চেপে অস্পষ্ট স্বরে বলল,